আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পাকিস্তান থেকে $664 বিলিয়ন জঙ্গি বিমান কিনবে আর্জেন্টিনা। জালালাবাদে আবারও তালেবানকে লক্ষ্য করে বিস্ফোরণ। মানুষকে আতঙ্কে রাখতে চাই না বললেন তালেবানের নৈতিকতা পুলিশ প্রধান। তালেবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কয়েকটি আফগান দূতাবাস। ফিলিস্তিনিদের প্রতিবাদের নতুন প্রতীক চামচ। রিমোট কন্ট্রোলড অস্ত্র দিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ। বিরোধপূর্ণ পানিসীমায় তেল উত্তোলনে ইসরায়েলের তোড়জোড়, লেবাননের প্রতিবাদ। এবার ইরানকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন দেশের কোন স্থান থেকে শুনছেন সেটা কমেন্টস করে জানিয়ে দিন। পাকিস্তানের কাছ থেকে $664 বিলিয়ন জঙ্গি বিমান কেনার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন কর্তৃপক্ষ পাকিস্তানের 12টি JF-17 থান্ডার্ড জঙ্গি বিমান কেনার চিন্তা করছে। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনার বিমান ক্রয়ের বিষয়ে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম বলছে, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা সরকারিভাবে $664 মিলিয়ন তহবিল বরাদ্দ করেছে জঙ্গি বিমান ক্রয় করার জন্য। এ বিষয়ে আর্জেন্টাইন পার্লামেন্টে 2022 সালের খসড়া বাজেটও প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনার বিমান বাহিনী পাকিস্তানের JF-17 থান্ডার্ড জঙ্গি বিমান কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে বিমান কেনার বিষয়ে প্রস্তাব থাকার পরও আর্জেন্টাইন বিমান বাহিনী এমন সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, আর্জেন্টাইন কর্তৃপক্ষ পাকিস্তানের তৈরি যে 12টি JF-17 থান্ডার্ড জঙ্গি বিমান কেনার চিন্তা করছে, তার মধ্যে 10টি 1 সিটের ব্লক 3 এর, বাকি দুটো হলো 2 সিটের ব্লক 3। আফগানিস্তানের জালালাবাদে আবারও তালেবান সদস্যদের লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটেছে। রোববার বর্ডার পুলিশের গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো তালেবান কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন কিনা জানা যায়নি। শনিবার এই শহরেই একাধিক বিস্ফোরণে অন্তত 2 তালেবান কর্মকর্তা এবং 19 জন আহত হয়েছেন। বিস্ফোরণে 2 তালেবান কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন, তবে আহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এর দায় কেউ স্বীকার করেনি। রোববারের হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, তালেবান পরিচালিত বর্ডার পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে অন্তত 5 জন নিহতের কথা জানা গেছে। এদের মধ্যে 2 জন বেসামরিক রয়েছে। হতাহতের বিষয়ে তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। আশরাফ গনি নেতৃত্বাধীন আফগান সরকারের পতনের 1 মাস পেরিয়ে যাওয়ার পরও বিভিন্ন দেশের কয়েকটি দূতাবাসের ভবিষ্যৎ অনিশ্চিত। অনেক দূতাবাস তালেবানের নেতৃত্বাধীন ইসলামিক আমিরাত সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আফগান সংবাদ মাধ্যমের বরাতে খবর জেনেছে NDTV। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা জানান, কয়েকটি আফগান দূতাবাস এখন স্বাধীনভাবে কাজ করছে এবং তাদের আয়ের উৎস অজানা। মন্ত্রণালয় জানিয়েছে, একটি দূতাবাস ব্যাংকে এখনও তাদের অর্থ জমা দেয়নি। 4টি দূতাবাস তাদের কর্মকাণ্ডের রিপোর্ট দিতে অস্বীকৃতি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা জানান, তালেবান ক্ষমতা দখলের পর মন্ত্রণালয়ের 80% কর্মী আফগানিস্তান ছেড়ে পালিয়েছে। মন্ত্রণালয়ের রাজনৈতিক দফতর অন্য দেশের দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বে ছিল, কিন্তু এখন এই দফতরে অল্প কয়েকজন কর্মকর্তা রয়েছে। তার মতে, বেশিরভাগ আফগান দূতাবাস কাবুল প্রশাসন এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। অনেক দূতাবাস সাবেক মন্ত্রী হানিফ আতমার এবং ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। কয়েকটি এখনও কোনো পক্ষেই যায়নি। অন্যরা নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। ওই কর্মকর্তা জানান, এসব দূতাবাসের 80% ব্যয় নিজেদের আয় থেকে মেটানো হতো। পাসপোর্ট প্রদান এবং অন্যান্য সেবা থেকে এই আয় আসত। তিনি আরও জানান, ফ্রান্স এবং জার্মানির আফগান দূতাবাসের কর্মীরা এই দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বেশ কয়েকবার বিভিন্ন দেশের আফগান দূতদের সঙ্গে অনলাইনে বৈঠকের চেষ্টা করেছেন। তালেবান নেতা মৌলভী মোহাম্মদ শেবানি সরকারিভাবে কান্দাহারের নৈতিকতা পুলিশের দায়িত্ব রয়েছেন। এটি তালেবানের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি এবং জন্মস্থান। তিনি হলেন প্রদেশটির পুণ্যের প্রচার এবং পাপ দমন কার্যালয়ের প্রধান।
তালেবান নারী বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করে এই পাপপূর্ণ মন্ত্রণালয় গড়ে তুলেছে। এই মন্ত্রণালয় তাদের আগের শাসনামলে কঠোর ধর্মীয় বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে ছিল। ফলে অনেকেই তালেবানের সেই সময়কার শাসন ফিরে আসার আশঙ্কা করছেন। শেবানি জানান, তালেবান পুলিশ বাহিনী, মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে তাদের নেটওয়ার্ক রয়েছে। এছাড়া তাদের অভিযান পরিচালনার নির্দিষ্ট বিধি আছে, যা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আগের সময়ের সঙ্গে এখনকার পার্থক্য হলো, আগে আমাদের নীতি বিষয়ক কোনো নির্দিষ্ট বই ছিল না। তখন কোনো লিখিত নীতি ছাড়াই মুজাহিদিনরা কাজ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, তার বাহিনীর সদস্যরা আইন মানতে মানুষকে উৎসাহিত করবে, সহিংসতা নয়। শেবানি বলেন, অনেকে মনে করেন আমরা চরমপন্থী, কিন্তু আমরা তা নই। ইসলাম হলো আধুনিকতার ধর্ম, কিন্তু খুব বেশি বা কম না, সঠিক মাত্রায়। মিডিয়াগুলো আমাদের সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশ করছে, তাদেরকে সত্য জানতে হবে। তার কথায়, শুরুতে আমরা নীতির বিষয়ে মানুষকে অবগত করতে চাই। অনেক ছোট বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা কিছুই বলছি না, কারণ আমরা চাই না মানুষ আতঙ্কে থাকুক। এবার প্রতীকী প্রতিবাদে সামিল ফিলিস্তিনিরা। জেল পলাতক 6 বন্দীর ব্যবহৃত চামচই এখন নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে পতাকা এবং ব্যানারের পাশাপাশি জনপ্রিয় প্রতীক হয়ে উঠেছে। যদিও সর্বশেষ 2 জন বন্দীর আত্মসমর্পণের মধ্য দিয়ে 6 বন্দী এখন ফিরেছে ইসরায়েল প্রশাসনের কবজায়। বন্দীদের জেল থেকে পালানোর ঘটনা কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের চূড়ান্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীরা পালানোর সময় চামচ ব্যবহারের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। 6 সেপ্টেম্বর ইসরায়েলের কুখ্যাত গিলবোয়া কারাগার থেকে 6 ফিলিস্তিনি পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুড়ঙ্গের মুখে অনেক মাটি রয়েছে, কিন্তু চামচ দিয়েই ওই মাটি খোঁড়া হয়েছে। ইসরায়েল কারা কর্তৃপক্ষ এমন দাবি তুললেও তার কোনো চিহ্ন ছিল না। তবে ফের বন্দী হওয়া এক ফিলিস্তিনি আইনজীবী বুধবার দাবি করেছেন, তার মক্কেল মাহমুদ আবদুল্লাহ আরদা চামচ, প্লেট এবং কেতলির হাতল দিয়ে কারাগারের সেল থেকে সুড়ঙ্গ তৈরি করে বেরিয়ে গেছে। গত ডিসেম্বরে মাটি খুঁড়তে শুরু করেছিলেন তিনি। ফিলিস্তিনিরা এটিকে এক ধরনের বিজয় হিসেবে দেখছে। ফিলিস্তিনি কার্টুনিস্ট মোহাম্মদ সাবানে বলেছেন, ঘটনাটি ব্ল্যাক কমেডি এবং এতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে উপহাসের পাত্রে পরিণত করেছে। তিনি চামচ নিয়ে কয়েকটি ছবি এঁকেছেন। একটি শিরোনাম, মুক্তির সুড়ঙ্গ। ফিলিস্তিনের বাইরেও এই চামচ আলোচনায়। কুয়েতের শিল্পী মাইথাম আবদাল একটি বড় চামচের ভাস্কর্য তৈরি করেছেন, নাম দিয়েছেন মুক্তির চামচ। একইভাবে জর্ডানের আম্মান ভিত্তিক গ্রাফিক ডিজাইনার রায়েদ আল কান্তানিও ছবি তৈরি করেছেন। রিমোট কন্ট্রোলড বা দূর নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার স্নাইপার মেশিন গান দিয়ে ইরানের প্রধান সামরিক পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে মোসাদ হত্যা করেছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 2020 সালের নভেম্বরে মোহসেন নিহত হওয়ার পর থেকেই কিভাবে তাকে হত্যা করা হলো তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাকে কি কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে সম্প্রতি জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে। মোহসেনকে যখন হত্যা করা হয় তখন একাধিক গোয়েন্দা সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, এই হত্যাকাণ্ড ইরানের পরমাণু কর্মসূচির জন্য বড় ধরনের ধাক্কা। প্রতিবেদনে জানা গেছে, আমসার্জ শহরে যাওয়ার প্রধান মহাসড়কে মোসাদের ইরানি এজেন্ট একটি নীল নিসান পিকআপে ওই দূর নিয়ন্ত্রিত মেশিন গান নিয়ে অপেক্ষা করেছেন। দুপুর 1টার দিকে হামলাকারীরা জানতে পারে মোহসেন আর স্ত্রী সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে গাড়িতে আবসার্ড শহর ছেড়ে যাচ্ছে। ওই শহর অনেক অভিজাত ইরানি নাগরিকদের অবকাশ যাপন কেন্দ্র। এরপর 16 কিলোমিটার দূরে ইসরায়েল থেকে ওই হামলা পরিচালনা করা হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। মূল হামলাকারীরা অনেক আগেই ইরান ছেড়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে। হামলায় উন্নত মানের রোবোটিক যন্ত্রের সঙ্গে সংযুক্ত বেলজিয়ামের তৈরি FNMNG মেশিন গানের একটি বিশেষ মডেল ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে। অস্ত্রটি কয়েক মাস ধরে ছোট ছোট অংশে ভাগ করে ইরানে আনা হয়েছে, কারণ একবারে পুরো অস্ত্রটির ওজন প্রায় 1 টনের মতো বলে ওই প্রতিবেদনে বলা হয়। মোহসেনকে দূর নিয়ন্ত্রিত অস্ত্র নাকি সরাসরি হত্যা করা হয়েছে তা নিয়ে ইরান, ইসরায়েল এমনকি পুরো বিশ্বেই কম জল ঘোলা হয়নি। তবে এবার এই বিতর্কের অবসান ঘটল বলে ধারণা করা হচ্ছে। বিরোধপূর্ণ পানি সীমায় তেল এবং গ্যাস উত্তোলন তৎপরতার ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন সরকার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক চিঠিতে বিরোধপূর্ণ এলাকায় যে কোনো ধরনের খনন কাজ থেকে ইসরায়েলকে বিরত রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এতে আরও বলা হয়েছে, এ ধরনের যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য হবে। লেবাননের অধিকার এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বৈরুত। শনিবার খবর এসেছে, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ এলাকায় তেল গ্যাস উত্তোলনের জন্য মার্কিন কোম্পানি হেলিট বার্নকে দায়িত্ব দিয়েছেন। এরপর নিরাপত্তা পরিষদে গেল লেবানন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সংসদ স্পিকার নাবি বেরিও ইসরায়েলের সম্ভাব্য নতুন আগ্রাসী তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে একঘরে করার জন্য মার্কিন সরকার এতদিন যে প্রচেষ্টা চালিয়ে আসছিল, সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভের মধ্য দিয়ে তেহরান তা ব্যর্থ করে দিয়েছে। ইরানের এই অর্জনের ফলে এশিয়ায় মার্কিন বলদর্পিতা দারুণভাবে বাধাগ্রস্ত হবে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ মারান্দি ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে ইরানকে একঘরে করার চেষ্টা চালিয়ে আসছে। তারা ইরানকে ক্ষতিগ্রস্ত এবং কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য পদ লাভের পর ইরানকে একঘরে করার মার্কিন সক্ষমতা অনেক কমে যাবে। অধ্যাপক মারান্দি বলেছেন, এশিয়া হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি পাওয়ার হাউস এবং দিন দিন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলো তাদের শক্তি হারাচ্ছে। অধ্যাপক মারিন্দা আরও বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ পাওয়ার কারণে তা যেমন ইরানের জন্য লাভজনক হবে, তেমনি এই সংস্থার জন্যই লাভজনক হবে। করোনা ভাইরাসের বিস্তারে লাগাম টানতে বাংলাদেশ সহ 6 দেশের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। গত জুনে 6টি দেশের উপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, শুক্রবার সন্ধ্যার দিকে তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় দৈনিক জাপান টাইমস বলছে, চলতি বছরের শুরুর দিকে কোয়ারেন্টাইন ব্যবস্থার অংশ হিসেবে জাপানে পৌঁছানোর 14 দিন আগে বাংলাদেশ সহ 6 দেশে সময় কাটিয়েছেন এমন বিদেশি পর্যটকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সরকার এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে 6টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, সেসব দেশ হলো বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। এই 6 দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছেন, এমনকি জাপানে বসবাসের বৈধ স্ট্যাটাসও রয়েছে, তাদেরকে জাপানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।